তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস নাম হলো গুণফল জগৎ। এবং আজকে দেখি যে পরবর্তী ভিডিওতে আলোচনা করি টপোলজি বা গুণফল জগৎ কি। এখানে দেখেন আমরা দুটো জগৎ x, t1 একটা হলো x2, t2 এটা হলো টপোলজি জগৎ। টপোলজি আর x1 আর x2 হলো মূলার সেট। এই যে x সমান সেই x1 এর সাথে গুণ হবে x2, t2 কিন্তু ওই রকমই থাকবে। তাহলে এই যে যদি সমান x1 আর x2 এর ক্রস গুণন হয়, এর কোন টপোলজি t এর একটি ভিত্তি বিটা সমান কি লেখা যাবে? বিটা সমান এখানে হলো এই যে x1 এর জন্য আমরা একটা g1 লিখবো, ক্রস হলো x2 এর জন্য g2, যেখানে এই g1 হবে t1 এর উপাদান আর g2 টা হবে আবার t2 এর উপাদান। ঠিক আছে, যদি হয় তবে x1 ক্রস x2 এর জন্য t কে গুণজ টপোলজি বলা হয়। এবং এই যে x1 ক্রস x2 এইটা মানে তো x এর জায়গায় কি লিখবো আমরা? x1 ক্রস x2। আর এখানে যে t1 t2 আছে এগুলো সবগুলোকে শুধু আমরা কমা দিয়ে t লিখবো। ঠিক আছে, তাহলে x1 ক্রস x2 t কে x1 t1 ও x2 t2 টপোজগদ্বয়ের গুণজ বলা হয়। তার মানে বিষয়টা হলো, আমি যদি একটু বুঝাই দিই, দেখেন x1 t1 একটা টপোলজিক্যাল জগৎ, আর একটা হলো x2 t2 দুইটা টপোলজিক্যাল জগৎ। এখন এই দুইটাকে x1 ক্রস x1 ক্রস x2 শুধুমাত্র t, দেখেন এটা একটা টপোলজিক্যাল জগৎ, এটা একটা টপোলজিক্যাল জগৎ। এখানে x1 আর x2 এর ক্রস গুণন করে দিলাম, x1 ক্রস x2, t1 t2 আর হবে না, এটা সরাসরি t। এইটাকে বলা হচ্ছে, এতকে বলা হচ্ছে এত আর এত এর টপোজগদ্বয়ের গুণজ। ঠিক আছে, তাহলে এটা একটা টপোলজিক্যাল জগৎ, এটা একটা টপোলজিক্যাল জগৎ। এই দুইটা মিলে যখন আমরা x1 ক্রস x2 t লিখতে পারবো, তখন এই যে x1 t1 ও x2 t2 এর গুণজ হলো এই জিনিসটা। বোঝা গেল? হ্যাঁ, এখানে আপনি সেই ক্ষেত্রে বলতে পারেন যে এখানে কি কি থাকবে। x সমান হবে এই যে x1 কোস হলো x2, এটা একটা কন্ডিশন। আর একটা হলো t এর একটা ভিত্তি থাকবে, সেটা হলো বিটা। বিটা সমান কি হবে? x1 এর জায়গায় আমরা g1 লিখবো, ক্রস হলো x2 এর জায়গায় g2 লিখবো, এবং এখানে g1 টা হবে t1 উপাদান আর g2 টা হবে t2 উপাদান। এটা নিয়ে একটা সেট গঠিত হবে। এই আর কি বিষয়গুলোই রয়েছে। তাহলে আমরা সহজে বলতে পারি এটা একটা টপোলজিক্যাল জগৎ, এটা একটা টপোলজিক্যাল জগৎ। দুইটার ক্রস গুণন হবে x1 ক্রস x2 t। এই দুইটা টপোলজিক্যাল জগতের জন্য এইটাকে আমরা বলবো গুণজ জগৎ। এখন যেখানে x সমান এত লেখা যাচ্ছে আর t এর একটা ভিত্তি বিটা সমান এত লেখা যায়, এই হলো বিষয়। তো এরপরে এখানে আরো যে বিষয়গুলি রয়েছে, আলেকজান্ডার উপভিত্তি বা সহায়িকা, আলেকজান্ডার সাববেস লেমা আর কি। তো এটাকে বলা হচ্ছে একটি টপোলজিক্যাল জগৎ x, t সংবদ্ধ হবে যদি এবং কেবল যদি x এর প্রত্যেক উপভিত্তি আচ্ছাদনে একটি সসীম উপ আচ্ছাদন থাকে। সংজ্ঞাটা একটু পড়ে নেবেন আর কি। এরপরে দেখেন টিকোনভ টপোলজি, টিকোনভ 3.b.4 আর্টিকেল বলা হচ্ছে, মনে করি টপোজগৎ সমূহের একটি ইচ্ছামতো সংগ্রহ কি xi, ti, যেখানে i বিলংস টু ক্যাপিটাল ল্যামডা। এটা নিচের দিকে দেওয়া রয়েছে, এটাকে আপনি ক্যাপিটাল ল্যামডা পড়তে পারেন। এখানে i বিলংস টু i ও নিতে পারেন, ক্যাপিটাল i বা যে কোনো কিছু আপনি নিতে পারেন, বা ল্যামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা নিতে পারেন। তো এখানে চাইলে আপনি যদি এইটা না নেন, তাহলে i ছোট হাতের i বিলংস টু বড় হাতের i নিতে পারবেন, অথবা ল্যামডা বিলংস টু, এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা। যে কোনো কিছু আপনি নিতে পারবেন আপনার লেখার সুবিধার্থে যেটা হয়। তো এখানে xi মানে কি x1, ti মানে কি t1, মানে i এর মান যদি 1 2 3 4 হয়, তাহলে x1 t1, x2 t2, x3 t3 এভাবে কিন্তু আমরা পাবো। তাহলে এখানে x1 x2 আমরা x সমান কি জানি? x1 ক্রস x2 ক্রস x3 ক্রস x4 ক্রস, এভাবে এটা চলবে i এর সর্ববৃহৎ মান পর্যন্ত। তাহলে এই যে গুণজটা, এটাকে আমরা যদি একবারে লিখতে চাই তাহলে লিখবো প্রোডাক্ট।
ঠিক আছে, প্রোডাক্ট মানে গুণফল মানে গুণন আর কি। তাহলে প্রোডাক্ট এই যে আই এক্স আই, ঠিক আছে, এই যে গুণনটাকে আমরা একবারে লিখতে পারি। যেমন যোগ হলে কি সামেশন আমরা লিখি, তাহলে এরকমের আমরা এটাকে গুণ আকারে আছে, এই জন্য প্রোডাক্ট আই এক্স আই লিখবো। আই এর মান 1 হলে কি হবে, x1 হবে, তারপরে ক্রস দিব যেহেতু প্রোডাক্ট আছে, তারপরে আই এর মান 2 হলে x2 হবে, এভাবে এটা চলতেই থাকবে। তাহলে এক্স এর উপর টপোলজি টি আর উপভিত্তি, তাহলে এই যে এইগুলো যদি থাকে মানে এই কন্ডিশনগুলো যদি মেনে চলে, তাহলে এক্স এর উপর একটা টপোলজি টি থাকবে যার উপভিত্তি হবে বি স্টার সমান, এটা হলো প্রোডাক্ট আই ইনভার্স 1 জিআই সাজ দ্যাট জিআইটা হবে টিআই এর উপাদান। তো এইগুলো জিনিসগুলো একটু পড়ে নেবেন আর কি, তাহলেই হবে। তো আমরা এখন মূল বিষয়ে যেটাতে যাই আর কি, এটাই আসলে মূল বিষয়, যে টিকোনভ উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করতে হবে। তাহলে দেখেন, মনে করি এক্স আলফা কমা টি আলফা সাজ দ্যাট হলো আলফা বিলংস টু ডেল। তাহলে এখানে আলফার মান কি হবে, 1 2 3 4 এভাবে হবে, x1 t1 x2 t2 x3 t3 এভাবে কিন্তু এটা হবে। টপোলজিক্যাল জগৎ সমূহের গুণজ জগৎ এক্স কমা টি, দেখেন এই যে এক্স কমা টি আমাদের মানে হওয়ার কথা ছিল কি, এখানে যদি আমার এই যে জিনিসটাই দেখেন যে x1 কমা t1 এটা একটা টপোলজিক্যাল জগৎ, x2 কমা t2 এটা একটা টপোলজিক্যাল জগৎ, তাহলে আমার টপোলজি কিভাবে হয়, x1 ক্রস x2, কারণ এইটাকে আমরা কি লিখি যে x সমান x1 ক্রস x2, তাহলে এটাকে আমরা xও লিখতে পারবো। তার মানে এই জিনিসটাকে কি লেখা যাবে, x কমা t লেখা যাবে, এবং সেখানে উল্লেখ করে দিতে হবে x সমান কত, x1 ক্রস x2। তাহলে এখানে আমরা ওই জিনিসটাই লিখছি x কমা t, যেখানে x সমান কি হবে, ওই যে x1 ক্রস x2 ক্রস x3 ক্রস, আমি একটু যদি লিখে দেখাই x1 ক্রস x2 ক্রস x3, এভাবে এটা চলতে থাকবে ডট ডট ডট, এটাকে কি লেখা যাবে সমান কেপিটাল প্রোডাক্ট এখানে কি আমি যদি লিখি এভাবে আলফা আর এক্স আলফা, তাহলে আলফার মান 1 হলে x1 ক্রস, যেহেতু প্রোডাক্ট আছে এর জন্য ক্রস পাবো, আলফার মান 2 হলে x2, যেহেতু প্রোডাক্ট আছে এর জন্য ক্রস পাবো, এভাবে এটা চলবে। তাহলে সংক্ষেপে এটা লিখতে পারবো। তাহলে এখানে যে এক্সটা ব্যবহৃত হয়েছে সেই এক্স সমান হলো প্রোডাক্ট আলফা এক্স আলফা। তখন গুণজ জগৎ সাপেক্ষে এক্স সংবদ্ধ হবে যদি এবং কেবল যদি কি হয়, প্রত্যেক এক্স আলফা সংবদ্ধ হয়। তাহলে আমরা এখানে কি প্রমাণ করতে হবে, বর্ণনাটা তো লিখবে নেই, লেখার পরে এখানে আমরা ধরে নিব প্রথমত এক্স সংবদ্ধ, সেই ক্ষেত্রে দেখাতে হবে এক্স আলফা সংবদ্ধ। আবার আমরা ধরে নিলাম যে একবার এক্স আলফা সংবদ্ধ, সেই ক্ষেত্রে এক্সও সংবদ্ধ হবে যদি এবং কেবল যদি আছে, এই দুইভাবে আমরা প্রমাণ করব। বর্ণনাটা কি বুঝছেন? এখন দেখেন প্রমাণে যাই। মনে করি এক্স সমান আমার কি, প্রোডাক্ট আলফা এক্স আলফা, যেখানে আলফা বিলংস টু ডেল এবং এক্সটা হলো সংবদ্ধ। আমাদের ধরে নিতে হবে এক্স সংবদ্ধ, সেই ক্ষেত্রে এক্স আলফা সংবদ্ধ প্রমাণ করব। বিপরীতভাবে এক্স আলফা সংবদ্ধ হলে এক্সটা সংবদ্ধ হবে, সেটা দেখাতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে এক্স সমান হলো এই যে প্রোডাক্ট আলফা এক্স আলফা, আলফা বিলংস টু ডেল এবং এক্সটা সংবদ্ধ আমরা ধরে নিলাম প্রথমত। তখন প্রত্যেক পক্ষের চিত্রণ, এখানে একটা চিত্রণ দেওয়া রয়েছে প্রোডাক্ট আলফা, যেমন আগে আমরা এটা ফাংশন লিখতাম এফ, এটা হলো প্রোডাক্ট আলফা এবং এর কি বিপরীত হলো বা এর প্রতিবিম্ব হলো এই জিনিসগুলো। তাহলে আমরা এখানে যে চিত্রণটা একটু দেখেন, এই যে প্রোডাক্ট আলফা সাজ দ্যাট, এইটা হলো আমার দেখেন এক্স এর থেকে এক্স আলফার দিকে যাচ্ছে, তাহলে এর নামটা হলো এক্স আর এইটা হলো আমার এক্স আলফা। এই যে এইটা দেখেন এক্স টেন্স টু এক্স আলফা, তাহলে এই যে এক্স টেন্স টু তীর চিহ্নটা দেখেন, এই যে এক্স আলফা, এটা কি অবিচ্ছিন্ন। তাহলে আমরা জানি একটি সংবদ্ধ সেটের অবিচ্ছিন্ন প্রতিবিম্বটাও কি হয়, সংবদ্ধ, এটা আমাদের জানা মান। একটা সংবদ্ধ সেটের অবিচ্ছিন্ন প্রতিবিম্বটাও সংবদ্ধ। তাহলে এখানে আমরা সংবদ্ধ ধরে নিচ্ছি এক্স কে, কাকে, এক্স কে। তাহলে এক্স যদি সংবদ্ধ হয়, তাহলে এক্স যদি সংবদ্ধ হয়, এর যে প্রতিবিম্বটা থাকবে সেটা এক্স আলফা, এটাও কি হবে, সংবদ্ধ হবে। অথবা এক্স আলফা যদি সংবদ্ধ হয়, এর যে বিপরীত যেটা এক্স, এটাও কিন্তু সংবদ্ধ হবে। এই জিনিসটাই এখানে বলা হয়েছে, একটি সংবদ্ধ সেটের অবিচ্ছিন্ন যে প্রতিবিম্ব সেটাও সংবদ্ধ। আর এখানে আমার যেহেতু বলা হয়েছে প্রোডাক্ট আলফা সাজ দ্যাট এক্স টেন্স টু এক্স আলফা, এটা কি অবিচ্ছিন্ন, তাহলে তো এটা অবিচ্ছিন্ন সম্পূর্ণটার ক্ষেত্রে আলোচনা করতেছি। তাহলে এর ক্ষেত্রে যদি একটা সংবদ্ধ হয়, তাহলে এর যে প্রতিবিম্ব সেটাও সংবদ্ধ, এই হলো বিষয়। এক্স আলফা সংবদ্ধ, তাহলে এক্স এর সংবদ্ধ আমরা ধরে নিয়েছি, তাহলে এক্স আলফার যে প্রতিবিম্ব, এক্স এর যে প্রতিবিম্ব এক্স আলফা সেটা হবে সংবদ্ধ। এই যে জিনিসটা বুঝছেন কিনা দেখেন একটু। হ্যাঁ, চিত্রটা পেয়ে যেতে হবে ভাইয়া।
চিত্রটা দিলে ভালো, আপনার বুঝতে সুবিধা হবে। এটা তো চিত্রটা অঙ্কন করা তেমন কঠিন কিছু নাই। যেমন চিত্রটা আগে যখন আমরা এভাবে অঙ্কন করতাম, সাপোজ ধরেন এটা হলো এখানে এক্স এর বিপরীত হয়, এটা এভাবে আছে এক্স এর প্রতিবিম্ব, বিপরীত তো বলা যাবে না, আসলে এক্স এর প্রতিবিম্ব। আমরা সেই ক্ষেত্রে লিখি এটা ফাংশনটা যদি এফ হয়, এফ ইনভার্স অফ হচ্ছে আমরা এক্স লিখতাম। তো এখন দেখেন এটা কি আছে, প্রোডাক্ট আলফা আছে। তাহলে এই যে প্রোডাক্ট, যদি এখানে আপনার এর বিপরীতটা কি হবে, আপনার আগে ফাংশনটা হবে। যেমন এখানে জি আলফার বিপরীত কি হবে, আপনার প্রথমত আগে প্রোডাক্টটা লিখতে হবে। আগে যেমন ফাংশন এফ ছিল, এফ ইনভার্স হয়েছে, তাহলে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ইনভার্স হবে। এখানে আলফা আছে, এখানে আলফা হবে, আর এই যে জি আলফা, তেমন তো কঠিন কিছু নাই। আর বাকিগুলো দিয়ে দিলেন, এখানে বি আলফা, এখানে হলো বি স্টার এ, এইগুলো একটু মানে প্র্যাকটিস করলে হয়ে যাবে। চিত্রটা হবে এক্স টেন্স টু এক্স আলফার দিকে। এই তো, তেমন কঠিন কিছু নাই। আপনারা যদি এক্স টেন্স টু এক্স আলফা এটা মনে রাখলে হয়ে যাবে। চিত্রটা দিলে আপনার বুঝতে সুবিধা হবে, বুঝছেন? এখন দেখেন বিপরীত ক্রমে মনে করি প্রত্যেক, এখন আমাদের কি দেখাতে হবে, যে প্রত্যেক এক্স আলফা সংবদ্ধ ধরে নিয়ে এক্সটা সংবদ্ধ সেটা দেখাতে হবে। তাহলে মনে করি প্রত্যেক এক্স আলফা সংবদ্ধ, তাহলে আমরা দেখাবো কি এক্স সংবদ্ধ। তাহলে ধরি এক্স এর উপর গুণন টপোলজির বর্ণিত উপভিত্তি সেটা হলো বি স্টার, এই যে উপভিত্তি সেটা হলো বি স্টার। কার উপর, এই যে এক্স এর উপর, অর্থাৎ এক্স চিত্রণটার উপর, এটা তো এক্স আর এটা হলো এক্স আলফা। তাহলে এক্স এর উপর গুণন টপোলজি বর্ণিত উপভিত্তি সেটা হলো বি স্টার বা বিটা স্টার। তাহলে বিটা স্টার সমান কি লেখা যায়, এখন এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আমরা যদি একটু এদিকে যাই, অর্থাৎ টিকোনফ এর টপোলজির যে সংজ্ঞা দেখেন, এক্স এর উপর টপোলজি টি এ যার উপভিত্তি কি বি স্টার হয়, বি স্টার সমান কি লেখা যায়, প্রোডাক্ট আই ইনভার্স জিআই, জিআইটা হয় টি আই এর উপাদান। তাহলে এই জিনিসটাই আমাদের লিখতে হবে সংজ্ঞা থেকেই, টিকোনফ এর সংজ্ঞা থেকে। তাহলে এখানে এই যে বিটা স্টার সমান কি হবে, প্রোডাক্ট আলফা ইনভার্স, এই যে প্রোডাক্ট আলফা ইনভার্স জি আলফা, আলফা বিলংস টু ডেল, আর এখানে আলফা মানে জি আলফাটা কার উপাদান হবে, টি আলফার উপাদান হবে। ওই যে সংজ্ঞা হুবহুব আমি একটু দেখাই দিই, এই যে সংজ্ঞাটা হুবহুব লিখতে হবে, ঠিক আছে? এই যে বি স্টার ওখানে আছে বিটা স্টার সমান প্রোডাক্ট আই ইনভার্স, ওখানে জি আলফা দিয়ে দেওয়া আছে, অর্থাৎ আইটা আলফা দিয়ে আমরা ওখানে দেওয়া রয়েছে। তাহলে জি আলফা আর জি আলফা টেন্স টু কি হবে, টি আই, ওই যে ওটাই এখানে লেখা আছে, জি আলফা টেন্স টু, এই যে জি আলফা টেন্স টু টি আই মানে টি আলফা, আই সমান যেহেতু আমরা আলফা বসাইছি তাহলে আলফা লিখবেন। এটা আমরা কিন্তু ওই সংজ্ঞা থেকেই আমরা লিখতে পারি, টিকোনফ টপোলজির সংজ্ঞা থেকেই। এখন দেখেন তখন আলেকজান্ডার উপবৃত্তি লিমা দ্বারা পাই এক্স জগৎ সংবদ্ধ হবে যদি বিটা স্টারের প্রত্যেক সসীম সংক্ষিপ্ত উপপরিবার, এখানে সংক্ষিপ্ত উপপরিবার কোনটা, এটা সংক্ষিপ্ত হয়। এটা আমরা একটু আগে দেখলাম যে আলেকজান্ডারের যে লিমা, এই যে সংজ্ঞাটা, একটি টপোলজি জগৎ এক্স কমাটি সংবদ্ধ হবে যদি এবং কেবল যদি এক্স এর প্রত্যেক উপবৃত্তি আচ্ছাদনের একটি সসীম উপ আচ্ছাদন থাকে, অর্থাৎ সংক্ষিপ্ত হয় এই জিনিসটা, অর্থাৎ উপপরিবার কি এর সংক্ষিপ্ত হয়। সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে বিটা আলফা সমান হলো, দেখেন বিটা আলফা সমান হলো জি আলফা, আর জি আলফা টেন্স টু টি। আমরা সেই ক্ষেত্রে ধরে নিব, দেখেন এই যে বি স্টার আছে, এই যে বি স্টারের বিপরীত কোনটা, বি আলফা মানে প্রতিবিম্ব, বি আলফা মানে বিটা আলফা। এই যে বিটা আলফা সমান আমরা কি লিখবো, এর এই যে জি আলফাটা লিখবো, জি আলফা, আর জি আলফাটা আবার কার উপাদান, টি এর উপাদান। এবং আরেকটা লিখবো এর আবার প্রতিবিম্ব, জি আলফা যে লিখলাম এখানে, জি আলফার যে প্রতিবিম্ব সেটা হলো প্রোডাক্ট আলফা ইনভার্স জি আলফা। তো এটাকে জাস্ট টি আকারে লিখতে হবে, যেহেতু জি আলফাটা টি এর উপাদান, তাহলে টি ইনভার্স আলফা জি আলফা, এবং এটা বিলংস টু কি হবে, এর উপাদান হবে। দেখেন আমি আর একবার বলি, এটা তো ধরে নেওয়া মান, অবশ্যই প্র্যাকটিস করে মনে রাখতে হবে। তবুও যদি একটু সহজভাবে মনে রাখি, বিটা আলফা সমান আমরা কি লিখবো, এই যে জি আলফাটা লিখবো, বিটা আলফা সমান জি আলফা, এবং জি আলফাটা কার উপাদান হবে, টি এর উপাদান হবে। এবং এই যে জি আলফার যে প্রতিবিম্ব সেটা লিখবো, এখন প্রতিবিম্বটা যখন লিখবো এটা যেহেতু টি এর উপাদান, তাহলে সেই ক্ষেত্রে টপোলজি যে টি আলফা ইনভার্স হবে জি আলফা, আর এটা এ এর উপাদান হবে। প্রত্যেক আলফা বিলংস টু ডেল এর জন্য আমরা কি করব, তখন এক্স আলফা এর মধ্যে বিটা আলফা সসীমভাবে সংক্ষিপ্ত হবে, অর্থাৎ এক্স আলফা এর মধ্যে বিটা আলফাটা সসীমভাবে সংক্ষিপ্ত হবে। এখন বলতে পারেন
যে কেন সংক্ষিপ্ত হবে, কারণ এটা সংক্ষিপ্ত, তাহলে এ এর যে প্রতিবিম্ব বিটা আলফা এটা সংক্ষিপ্ত হবে। আর যদি এই বিটা আলফাটা সংক্ষিপ্ত না হয়, দেখেন এক্স আলফা এর মধ্যে, এই যে এক্স আলফা তো এটা, এক্স আলফা এর মধ্যে যদি বিটা আলফাটা সসীমভাবে সংক্ষিপ্ত না হয়, তাহলে এক্স এর মধ্যে এটাও সসীমভাবে সংক্ষিপ্ত হবে না। আর কিন্তু আলেকজান্ডার উপবৃত্তির লেমা দ্বারা আমরা পাচ্ছি এটা সংক্ষিপ্ত। তাহলে কাজেই আমাদের কি এখানে এক্স মানে এক্স আলফার মধ্যে বিটা আলফাটা সংক্ষিপ্ত হতে হবে, সেই ক্ষেত্রে আমরা এটাকে সংক্ষিপ্ত পাবো। তাহলে এটাই বলা হয়েছে যে এক্স আলফা এর মধ্যে বিটা আলফা সসীমভাবে যদি সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্ত হবে, আর যদি না হয় অন্যথায় এক্স এর মধ্যে এ সসীমভাবে সংক্ষিপ্ত হবে না। তাহলে আবার এক্স আলফাটা আমরা ধরে নিচ্ছি কত, দেখেন এক্স আলফাটা সংবদ্ধ, এবং এখানে বলা হয়েছে প্রত্যেক এক্স আলফা সংবদ্ধ, তার মানে এক্স আলফার ভেতর তো যতগুলো বিন্দু রয়েছে সবগুলোই সংবদ্ধ। আমরা এখানে ধরে নিলাম আর একটা ছোট এক্স আলফা একটা বিন্দু আর কি ধরে নিতে হবে। তাহলে দেখেন এক্স আলফা সংবদ্ধ, সুতরাং বিটা আলফা এক্স কে, এই যে বিটা আলফা এক্স কে আচ্ছাদন করবে না। কেন করবে না, কারণ হলো এক্সটা তো নিজেই সংবদ্ধ, মানে সরি এক্স আলফাটা তো নিজেই সংবদ্ধ সম্পূর্ণটা। তাহলে এক্স আলফা সংবদ্ধ হলে বিটা আলফাটা তো আর নতুন করে এক্স বা সে বিটা আলফাটা এক্স আলফাকেই হোক বা এক্সকেই হোক কাউকে কিন্তু আর নতুন করে আচ্ছাদন করতে পারবে না বা ঢেকে রাখতে পারবে না। কারণ হলো একটা জিনিস যদি ঢেকে রাখাই থাকে, তাহলে তো আর সাপোজ একটা ঘর রুমের মধ্যে কোনো কিছু রয়েছে, তো সেটা তো আর বৃষ্টি যদি আসে সেটা তো আর বৃষ্টির পানি থেকে সেটাকে মানে ঢেকে রাখার জন্য আলাদা কোনো কিছুর কিন্তু প্রয়োজন নাই, ওই ঘরের যে টিন রয়েছে বা যে ছাউনি রয়েছে সেটাই কিন্তু তাকে ঢেকে রাখবে। তো বিষয়টা হলো এরকম, যেখানে এক্স আলফা সংবদ্ধ, তাহলে এক্স আলফা সংবদ্ধ বলতে এটা আচ্ছাদনের মধ্যেই আছে, তাহলে সেইটাকে আর এর মধ্যে যেগুলো রয়েছে এটা এর মধ্যে কিন্তু বিটা আলফা রয়েছে, তো এই বিটা আলফা কি করতে পারবে না, এই বড় যে এক্স আলফাটাকে তো আর ঢেকে রাখতে পারবে না, ঠিক আছে, এই এক্স আলফার মধ্যেই বিটা আলফাটা রয়েছে। তো এই রকমের যে বিটা আলফাটাও কি এই এক্স কেও আবার আচ্ছাদন করবে না। ইহা অনুসরণ করে যে একটি বিন্দু কি থাকবে, দেখেন প্রত্যেক এক্স আলফা সংবদ্ধ, তার মানে এক্স আলফার মধ্যে আরো অসংখ্য বিন্দু রয়েছে, তো আমরা একটা বিন্দু এক্স আলফা ধরে নিলাম, এবং এক্স আলফা বিলংস টু হলো এক্স আলফা, অর্থাৎ বিন্দুটা এই যে মূল যে বিন্দু রয়েছে বা মূল যে এক্স আলফা রয়েছে তার উপাদান বিদ্যমান থাকবে, যেন এক্স আলফাটা কি হয়, এক্স আলফাটা নট বিলংস টু জি হবে, অর্থাৎ জি এর এক্স আলফাটা জি এর উপাদান হবে না, কিন্তু জিটা আবার বিটা এর বিটা আলফা এর সাবসেট হবে, এই যে জি সাবসেট বিটা আলফা। অতএব এক্স বিন্দুটি যার আলফাতম স্থানাঙ্ক এক্স আলফা এর কোনো সদস্যের মধ্যে থাকবে না, ইহা দেখায় যে এ সংক্ষিপ্ত। আমরা যেটা এই যে আলেকজান্ডার লিমা থেকে এ সংক্ষিপ্ত সেই জিনিসটাই এখানে উল্লেখ করে দিব যে এক্স বিন্দুটি যার আলফাতম স্থানাঙ্ক এক্স আলফা, এই যে এক্স আলফা অর্থাৎ বিন্দুটা হলো এক্স এবং তার কততম আলফা মানে 1 2 3 কততম আলফাতম স্থানাঙ্ক এক্স আলফা এর কোনো সদস্যের মধ্যে থাকবে না, ইহা দেখায় যে এ সংক্ষিপ্ত, সুতরাং এক্সটা হবে সংবদ্ধ। এটা একটু প্র্যাকটিস করে মনে রাখবেন আর কি, বা একটু পড়তে হবে, বুঝছেন, এটা লেখালেখির কাজ বেশি। তো বুঝছেন কিনা দেখেন, এই চ্যাপ্টারটা এখানেই শেষ। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে বলেন, অসুবিধা নাই। না ভাইয়া বুঝছি।